বন্ধুরা, আজকের এই গল্পটি স্পেনের একজন সিঙ্গেল ফাদার লুইস আর তার কিশোর ছেলে ফ্রানকে নিয়ে। ফ্রান কেবল একজন অবদ্ধ ছেলে ছিল না, সে রীতিমতো ভায়োলেন্ট এবং বেয়াদব একটা ছেলে ছিল। পড়াশোনায় তার কোনো মন ছিল না। সারাদিন সে শুধুমাত্র ধূমপান, মদ্যপান আর বন্ধুদেরকে নিয়ে আড্ডা নিয়ে ব্যস্ত থাকতো। তার উপর সে তার জন্য তার বাবাকেই দায়ী করত। সে বলতো তার মা তাকে ছোটবেলায় ফেলে চলে গেছে। এভাবে যখন লুইস কাজে যাওয়ার আগে একটু বিশ্রাম করার চেষ্টা করে, তখন ফ্রান কম্পিউটারে চিৎকার করে সারা বাড়ি মাথায় তোলে। লুইস তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে নিজের ভবিষ্যতের জন্য তাকে দায়িত্বশীল হতে হবে, কিন্তু ফ্রান সেসব ব্যাপারে কোনো কেয়ারই করতো না। ফ্রানের সকল জগৎ গড়ে উঠেছিল তার দুই বন্ধু নুরিয়া এবং মিশুয়েলকে নিয়ে। এমনকি সে নুরিয়ার সাথেই ফ্রান প্রথম শারীরিক সম্পর্কে জড়ায়। কিন্তু যখন নুরিয়া তাকে ভালোবাসার কথা বলে, ফ্রান তাকে সাফ জানিয়ে দেয় যে তারা কেবল ফ্রেন্ডস উইথ বেনিফিটস, কোনো সিরিয়াস রিলেশনশিপে নেই। এদিকে লুইসের দুশ্চিন্তা যখন আকাশ ছোঁয়, তখন সে একের পর এক দুঃসংবাদ পেতে থাকে। প্রথমে স্কুল থেকে ফোন আসে যে ফ্রান মাসের পর মাস স্কুল কামাই করছে। দেখা যায় এটি কয়েকদিন পর হাসপাতাল থেকে ফোন আসে, কারণ ফ্রান আর মিশুয়েল মারামারিতে জড়িয়েছিল। মিশুয়েলের বাবা মা লুইসকে কড়া কথা শুনিয়ে দেয় এবং ফ্রান্সকে এতে শাসন করতে বলে। এরপর লুইস যখন ফ্রানকে বকা দিয়ে বলে যে এখন থেকে তাকে দোকানে এসে কাজ করতে হবে, দেখা যায় উত্তরে সে তার বাবার গায়ে হাত তোলে এবং গাড়ির উপরে লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে ফ্রানের 17 বার্থডেতে সে বাবার পকেট থেকে টাকা চুরি করে ক্লাবে পার্টি করতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে নুরিয়া অন্য একটা ছেলেকে কিস করছে, আর যেটা তার মেজাজ প্রচন্ড পরিমাণে খারাপ করে দেয়। অন্যদিকে লুইস বাড়িতে একা একা ছেলের জন্য কেনা কেকের মোমবাতি নিভিয়ে চোখের জল ফেলতে থাকে। সে বুঝতে পারে যে এভাবে আর কোনো মতে চলবে না। এরপর সে ইন্টারনেটে খুঁজতে খুঁজতে CIMCA নামক একটা সংশোধন সেন্টারের খোঁজ পেয়ে যায়, যারা অবাধ্য কিশোরদের ঠিক করার গ্যারান্টি দিচ্ছিল। আর সেখানে ভিডিওতে অনেক বাবা মাই তাদের সফলতার গল্প শোনাচ্ছিল। এর পরের দিন লুইস ওই সেন্টারের একটা প্রেজেন্টেশনে যায়, আর সেখানকার হোস্ট অনেকটা ধর্মীয় নেতার মতো চটকদার কথায় বোঝাতে থাকে যে আধুনিক বাবা মায়েরা তাদের সন্তানদেরকে শাসন করতে পারছে না বলেই আজ সমাজের এমন অবস্থা। দেখা যায় লুইস তাদের কথায় বেশ প্রভাবিত হয়ে যায়। অন্যদিকে ফ্রান বাড়িতে বসে তার বন্ধু মিশুয়েলের ফোন পায়। সে জানায় তার বাবা তাকে ফ্রানের সঙ্গে মিশতে নিষেধ করে দিয়েছে। এরপর একাকী ফ্রান যখন নুরিয়ার কাছে একটু সান্ত্বনা পাওয়ার জন্য ফোন করে, দেখা যায় আসলে পরিস্থিতির চাপে পড়ে সে আরো বেশি কঠিন হয়ে যাচ্ছিল। সে নুরিয়ার কাছে একটু মানসিক শান্তি চাওয়ার বদলে সে উল্টো তাকে অন্য ছেলেকে কিস করার বদলে গালিগালাজ করতে শুরু করে। ঠিক তখন নুরিয়া মনে করিয়ে দেয় যে ফ্রান তো নিজেই কোনো সিরিয়াস রিলেশনশিপে থাকতেই চায়নি। এভাবে অভিমানে ফ্রান তখন ফোনটি কেটে দেয়। অন্যদিকে লুইস তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর ঠিক ওই রাতেই দুজন অপরিচিত লোক ঘরে ঢুকে ফ্রানকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। দেখা যায় ফ্রান সাহায্যের জন্য চিৎকার করলেও লুইস তখন কান্না ভেজা চোখে বলে, এটা তোমার ভালোর জন্যই করছি। এভাবে পরদিন সকালে ফ্রান যখন CIMCA তে পৌঁছায়, সে সেখানে প্রিন্সিপাল অস্কারকে গালিগালাজ করতে থাকে। কিন্তু অস্কার কোনো সাধারণ শিক্ষক ছিল না। সে ফ্রানকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বুঝিয়ে দেয় যে এখানে থাকতে হলে তাকে সম্মান আর নিয়ম মেনে চলতেই হবে, অন্যথায় তাকে কঠোর শাস্তি পেতে হবে। এরপর ফ্রানের লম্বা চুল কেটে দিয়ে তাকে ন্যাড়া করে ফেলা হয় এবং তাকে তার ইউনিফর্ম পরিয়ে দেওয়া হয়। আর সেখানে অন্য যুবকরা তাকে এমন ভাবে ওয়েলকাম করে যেন তার একটা যান্ত্রিক রোবট বা সৈনিক। দেখা যায় সবাই একসঙ্গে দাঁড়িয়ে সমস্বরে একটাই মন্ত্র উচ্চারণ করতে থাকে। এমনকি ভিডিও দেখার সময় ফ্রান পাশের জনের সাথে কথা বলার চেষ্টা করলে সবাই আবার দাঁড়িয়ে পরে সাইলেন্স আর রেসপেক্ট নিয়ে অদ্ভুত স্লোগান দিতে থাকে। এখানে ফ্রান একটা বিষয় লক্ষ্য করে, আর সেটা হলো সবার থুতনির চামড়ার নিচে একটা বাদামি দাগ রয়েছে। এরপর CIMCA তে শুরু হয় ফ্রানের রুটিন মাফিক একটা যন্ত্রণাদায়ক জীবন। দেখা যায় সকালে ক্লোথ ফিন তৈরি করে তাদেরকে শেখানো হয় কঠোর পরিশ্রমের মর্ম, আর দুপুরে লাঞ্চ, আর তারপর আবার কাজ অথবা ড্রিল। এদিকে লুইস বাড়িতে একা একা শান্তি পেলেও তার মন পড়েছিল ফ্রানের কাছে। দেখা যায় সে ছেলের জন্য কিছু উপহার আর একটা ওয়াটার বোতল পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত CIMCA তে ফ্রানকে উপহারগুলো কেবল দেখতে দেওয়া হয়, কোনো মতেই তাকে এটা দেওয়া হয় না। এরপর বাধ্যতামূলক থেরাপি সেশনে ফ্রান তার ক্ষোভ ছাড়ে। সে দাবি করে যে তার বাবা এমন এক মানুষ যে ঝামেলা রাতে আপন মানুষকে দূরে ঠেলে দেয়। হয়তো তার মায়ের সাথেও লুইস এটাই করেছিল। কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ফ্রান স্বীকার করে যে সে সত্যিই তার বাবাকে আসলে খুব মিস করছিল। এরপর টিচার্স লাউঞ্জে প্রিন্সিপাল অস্কার নতুন শিক্ষক নন্দকে ফ্রি ডে সম্পর্কে বোঝাচ্ছিল। এই একদিন নিয়ম কমিয়ে দিয়ে কিশোরদেরকে একটা পার্টি করতে দেওয়া হয়, যাতে করে তারা সিস্টেমের উপর বিশ্বাস ফিরে পায়। কিন্তু নন্দ কিছুটা সন্দিহান ছিল। সে খাবারের মান ও গরম জলের অভাব নিয়ে কিছুটা অভিযোগ করে, কিন্তু দেখা যায় অস্কার তাকে তেমন একটা পাত্তাই দেয় না। আর এমন অবহেলায় বেচারা নন্দর তো মেজাজ গরম হয়ে যায়। ডিনারের সময় সে একটি ছেলেকে আসতে খেতে দেখে নন্দ পাগলের মতো আচরণ করতে শুরু করে। দেখা যায় সে ছেলেটির মাথা ডাইনিং টেবিলের নিচে ঢুকিয়ে দেয় এবং ফ্লোরে ফেলে জোর করে তার মুখে খাবার গুজে দিতে থাকে। দেখা যায় ছেলেটি তখন প্রতিবাদ করলে নন্দ তাকে পেপার স্প্রে মেরে দেয়। এরপর আহত ছেলেটিকে যখন ক্লিনিকে নিয়ে আসা হয়, ফ্রান তখন বুঝতে পারে যে এটা কোনো রিহ্যাব সেন্টার নয়, বরং সে এক ভয়ঙ্কর একটা নরকে এসে পৌঁছেছে। এভাবে ডাইনিং হলে সেই ঘটনার পর CIMCA এর মালিক
মালিক বেশ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে ভয় পাচ্ছিল যদি কোনোভাবে অভিভাবকরা এই হিংস্রতার কথা জানতে পারে তবে বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে। এরপর প্রিন্সিপাল অস্কার শিক্ষক নন্দকে কড়া ভাষায় ধমক দিলেও নন্দ তখন বারবার বলতে থাকে যে এই ছেলেদেরকে আরো কড়া শাসনে রাখা উচিত। আর শেষে অস্কার নন্দকে টেবিলের সাথে চেপে ধরে হুমকি দেয় যে তাদের এডুকেশনাল সিস্টেম না মানলে নন্দর অবস্থা খারাপ হয়ে যাবে। দেখা যায় সেই রাত্রি ফ্রান এক নতুন আতঙ্কের মুখোমুখি হয়। মাঝরাতে সে কিছু একটা শব্দ শুনে বারবার বিছানা থেকে উঠে পড়ছিল। এরপর গার্ডদের চোখ এড়িয়ে সে আইসোলেশন রুমে গিয়ে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। সে দেখে একটা ছেলেকে বিছানার সঙ্গে বেঁধে রাখা হয়েছে, মুখে গজ কাপড় গোছা আর কানে হেডফোন লাগিয়ে উচ্চস্বরে কিছু শোনানো হচ্ছিল। ফ্রান তখন ছেলেটির মুখ থেকে কাপড় সরিয়ে দিতেই সে ব্যথায় চিৎকার করে ওঠে। এরপর ধরা পড়ার ভয়ে ফ্রান সেখান থেকে দৌড়ে পালাতে গিয়ে একটা গার্ডের সামনে পড়ে যায়। আর এই কড়া মেজাজি ফ্রান তখন ভয় না পেয়ে উল্টো সে গার্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে শুরু করে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই আরো দুজন গার্ড এসে তাকে ধরে ফেলে এবং তাকে নিয়ে যায় পানিশমেন্ট রুমে। এরপর সেখানে গিয়ে ফ্রান বুঝতে পারে যে সবার থুতনির নিচে এই রহস্যময় বাদামি দাগটা আসলে কিসের। এর কারণ ছিল ছেলেদের ঘন্টার পর ঘন্টা হাত ছাড়িয়ে মেঝেতে শুয়ে রাখা হয়, আর সেখানে বাথরুমে যাওয়ার মতো কোনো অনুমতি ছিল না। তাই তারা সেখানে শুয়ে থাকে, সেখানে মলমূত্র ত্যাগ করতে বাধ্য হয়। দেখা যায় সারা রাত এভাবে অমানবিক যন্ত্রণায় রাখার পর সকালে আবারও প্রচন্ড শব্দে হেভি মেটাল মিউজিক বাজানো হয় তাদের কানের সামনে। দেখা যায় এই শাস্তি শেষ হওয়ার পর ফ্রানের থুতনিতেও সেই একই স্থায়ী বাদামি দাগ পড়ে যায়। অন্যদিকে লুইস তখন CIMC এর অভিভাবকদের নিয়ে তৈরি একটা সাপোর্ট গ্রুপে যোগ দেয়, আর সেখানে অ্যারনেস্তো নামের এক বাবা তার মেয়ে সান্দ্রার গল্প শোনায়। সান্দ্রা 20 মাস আগে এই নরকে থাকার পর মুক্তি পেয়েছে এবং এখন সে একদম শান্ত এবং ভদ্র হয়ে গেছে। কিন্তু লুইস লক্ষ্য করে যে সান্দ্রা অস্বাভাবিকভাবে তার পা কাঁপাচ্ছিল এবং তার চাহনি একেবারে নির্জীব পুতুলের মতো। এক পর্যায়ে সান্দ্রা বাথরুমে যাওয়ার অনুমতি চাইলে তার বাবা তাকে আক্ষেপ করে বলেছে, যার ফলে মেয়েটি সবার সামনেই চেয়ারেই প্রস্রাব করে দেয়। আর এই দৃশ্য লুইসকে প্রচন্ড পরিমাণে ধাক্কা দেয়। এভাবে বাড়িতে ফিরে গিয়ে লুইস ফ্রানের ঘরে গিয়ে তার কম্পিউটার চালু করে কান্নায় ভেঙে পড়ে। সে দেখে ফ্রান তার বন্ধুদের সাথে যেসব ভিডিও বানাতো সেগুলো আসলে ছিল নিছক দুষ্টমি আর মজার ছলে, যাতে লুইসের প্রতি ফ্রানের ভালোবাসা লুকিয়েছিল। এভাবে অনুতপ্ত হয়ে লুইস পরের দিন ফ্রানের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু অস্কার তাকে জানায় যে ফ্রান তার দুর্ব্যবহারের জন্য এখন শাস্তি পাচ্ছে, তাই তার সঙ্গে দেখা করা কোনো মতেই সম্ভব নয়। এরপর লুইসকে সেই সিসিটিভি ফুটেজটি দেখানো হয় যেখানে ফ্রান একজন গার্ডকে মারছিল, কিন্তু এর আগের অমানবিক সেই শাস্তির অংশটুকু একেবারে কৌশলে লুকিয়ে রাখা হয়। আর অস্কার খুব কৌশলে লুইসকে বুঝিয়ে দেয় যে ফ্রানের আচরণের সংশোধন করতে হলে তাকে কিছুদিন বাবার থেকে দূরে রাখা জরুরি। এভাবে লুইস ফিরে যাওয়ার পর অস্কার ছেলেদের উপর তার নিষ্ঠুরতার মাত্রা আরো বাড়িয়ে দেয়। দেখা যায় সামান্য মজা করার অপরাধে সে ছেলেদের জন্য এক নতুন হাড়হিম করা শাস্তির ব্যবস্থা করে, আর তাদের সবাইকে একটা লোহার খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। আর তাদের পরনে ছিল শুধুমাত্র আন্ডারগার্মেন্টস, আর চোখের পট্টি দিয়ে তাদের হাত বাঁধা অবস্থায় ছিল। আর এখানের নিয়ম ছিল কেউ ঘুমোতে বা বসতে পারবে না, আর আগে যে মাটিতে পড়ে যাবে তাকে পানিশমেন্ট রুমে পাঠানো হবে, আর যে সবার শেষে দাঁড়িয়ে থাকবে সে মুক্তির এক ধাপ কাছে এগিয়ে যাবে। এরপর শুরু হয়ে যায় অমানবিক কঠিন লড়াই। কনকনে শীতের রাত্রে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা একেবারে অসম্ভব হয়ে পড়ে। এভাবে কয়েকদিন পর খাঁচার ভেতর মলমূত্রের গন্ধে টেকাই দায় হয়ে যায়। দেখা যায় খাবারের সময় হলে মাঝখানে কয়েকটা মাত্র প্যাকেট ফেলে দেওয়া হয়, আর যা নিয়ে ক্ষুধার্ত কিশোরদের মধ্যে একেবারে কারাকারি লেগে যায়। দেখা যায় যে প্যাকেট পায় না তাকেও টেনে বের করে নিয়ে যাওয়া হয়। এমন নরক যন্ত্রণার মাঝেও নন্দ লক্ষ্য করেছে সেই নারী সাইকোলজিস্ট লুকিয়ে সবকিছু ভিডিও রেকর্ড করছিল, আর ধরা পড়ার পর সে জানায় যে এই নিষ্ঠুরতা বিশ্ববাসীকে সে দেখাতে যাচ্ছিল। কিন্তু অস্কার তাকে হেলাফেলা করে বলে বাবা মায়েরা ঠিক এমনই কঠোর শাস্তি চায়। দেখা যায় শেষ পর্যন্ত খাঁচায় কেবল টিকে থাকে ফ্রান, আর সে বিজয়ী হয় ঠিকই, কিন্তু জেতার পরেও তাকে সেই আগের রোবট হওয়া ছেলেদের মতো নির্জীব আর লক্ষ্যহীন দেখাচ্ছিল। অন্যদিকে লুইস তখন নুরিয়ার মা লুজের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু লুইস আইনি জটিলতায় পড়ে যায়, কারণ ফ্রানের মায়ের অনুমতি ছাড়া সে তাকে এখানে পাঠিয়েছিল। যদিও তার মা তাকে ফেলে চলে গেছে, তবুও আইন মতে সে এখনো ফ্রানের গার্ডিয়ান, আর এ কারণে লুইসের হাত পা এই আইনে বাধা ছিল। এরপর গল্পে বিশাল এক টুইস্ট আছে যখন সান্দ্রা তার বাবার কম্পিউটারে সাইকোলজিস্টের পাঠানো সেই অমানবিক শাস্তির ভিডিওগুলো দেখে ফেলে। নিজের অতীতের সেই যন্ত্রণাদায়ক স্মৃতি ফিরে আসায় সে একেবারে প্যানিক অ্যাটাকে ভুগতে শুরু করে এবং এই ট্রমা সহ্য না করতে পেরে সে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে দেয়। এভাবে ইন্টারনেটে সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ায় CIMC এর মালিক অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে এবং অস্কারকে নির্দেশ দেয় যে পরিস্থিতি আরো কড়া হাতে সামলাতে। এরপর অস্কার এখন আরো হিংস্র হয়ে ওঠে। সে সামান্য ভুল পেলেই ছেলেদেরকে দেয়ালে আছাড় মারে এবং তাদের উপরে অমানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। দেখা যায় অস্কারের নৃশংসতা একেবারে চরমে পৌঁছে গিয়েছিল। সে ছেলেদেরকে
ততক্ষণ পর্যন্ত ব্যায়াম করায় যতক্ষণ না ক্লান্তিতে তাদের বমি হয়ে যায়, আর তারপর সেই বমি নিজের হাতে পরিষ্কার করতে বাধ্য করে। দেখা যায় ফ্রান একদিন সহ্য না করতে পেরে উল্টো বিদ্রোহ করার ঘোষণা করে এবং লাঞ্চের পর সে নিজের জায়গায় বসে থাকে। কিন্তু দেখা যায় এর শাস্তি হিসেবে তাকে আইসোলেশন রুমে পাঠানো হয়। আর কয়েক সপ্তাহ আগে যে ছেলেটিকে জঘন্য অবস্থায় দেখেছিল, আজ ফ্রানের অবস্থাও ঠিক এমনই হয়ে যায়। দেখা যায় হাত পা বেঁধে, চোখে পট্টি আর কানের কাছে প্রচন্ড শব্দের কারণে ফ্রান তখন হ্যালোসিনেশন বা বিভ্রম দেখতে শুরু করে। আর যখন তাকে মুক্ত করা হয়, ফ্রান আর আগের সেই তেজস্বী ছেলেটি ছিল না। সে এখন একেবারে প্রাণহীন কাঠের পুতুলের মতো হয়ে গিয়েছিল। এরপর আসে বহুল প্রতীক্ষিত সেই ফ্রি ডে। জিমনেশিয়ামে ছেলে মেয়েদের একসঙ্গে ওয়ালটজ নাচের অনুমতি দেওয়া হয়, কারণ এই নাচে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা যায়। কিন্তু ফ্রানের মৃতপ্রায় অবস্থা দেখে এক কিশোর প্রতিবাদ স্বরূপ নাচ থামিয়ে দেয়। এতে করে অস্কার ক্ষিপ্ত হয়ে তাকে ঘুষি মারে এবং পাগলের মতো জিমের সবাইকে ধমকাতে থাকে যে যদি কেউ বিদ্রোহ করার সাহস না পায়। একই দিনে অভিভাবকদের পার্টিতেও শোকের ছায়া পড়ে যায়। দেখা যায় সান্দ্রার মৃত্যুর শোকে লুজও তখন ভেঙে পড়ে। লুইসকে সান্ত্বনা দেয় এবং কথা দেয় যে সে ফ্রানকে ফিরিয়ে আনবে। এরপর লুইস যখন CIMCA তে পৌঁছায়, তখন ফ্রানের অবস্থা দেখে তার বুক ফেটে যাচ্ছিল। সে শিক্ষক নন্দকে জিজ্ঞেস করে যে তোমরা ওর সঙ্গে কি করেছো। তখন নন্দ ঠান্ডা মাথায় উত্তর দেয় যে আপনি যেটা চেয়েছিলেন আমরা ঠিক তাই করেছি। দেখা যায় পুরো রাস্তা ফ্রান তার বাবার সঙ্গে একটাও কথা বলে না। বাড়ি ফিরে সে শুধুমাত্র নুরিয়াকে ফোন করে, আর নুরিয়ার মায়াবী আলিঙ্গনে ফ্রান কিছুটা শান্তি পায়। কিন্তু স্বাভাবিক জীবনে ফেরা তার জন্য মোটেও সহজ ছিল না। দেখা যায় ফ্রান এখন খুব শান্ত হয়ে যায়। সে মদ পান করে না, এমনকি সে বাবার সঙ্গে একই ঘরে এক মুহূর্তেও থাকতে পারে না। সে তার ঘরের সব শখের জিনিসপত্র ফেলে দেয়, কারণ ওসব সে আর সহ্য করতে পারছিল না। আর মাঝে মাঝে সে জানালা দিয়ে মাথা বের করে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজের ভেতরে জমে থাকা ঘৃণা বার করার চেষ্টা করে। আর লুইস তাকে একটা উপহার হিসেবে নতুন ফোন দিলেও ফ্রান সেটা ফিরিয়ে দেয়। এমনকি CIMCA তে পাঠানো সেই জলের বোতলটি ফেরত দিয়ে সে বুঝিয়ে দেয় যে লুইসের উপর দিয়ে তার ক্ষোভ মোছা কোনোভাবেই সম্ভব নয়। অবশেষে একদিন রান্না করার সময় তাদের ভেতরে সব জমে থাকা ক্ষোভ ফেটে পড়ে। ফ্রান তখন চিৎকার করে লুইসকে জিজ্ঞেস করে যে সে কেন তাকে নরকে পাঠিয়েছিল। আর লুইস তখন এবার শান্ত গলায় নিজের কষ্টের কথাগুলো খুলে বলে। সে স্বীকার করে যে CIMCA তে পাঠানো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু মা ছাড়া একটি ছেলেকে বড় করা অনেকটাই কঠিন। তাই ফ্রানের উশৃঙ্খলতা তাকে কতটা মানসিক চাপে ফেলেছিল, লুইস তাকে আর সব খুলে পড়ে। কিন্তু সে আরো বলে যে আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, কিন্তু আমি জানতাম না যে ওখানে এরকম নরক যন্ত্রণা দেওয়া হয়। এরপর সে ফ্রানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে আর বলে যে যদি সে একবার জানতো যে ওই চার দেয়ালের মধ্যে যে কঠিন যন্ত্রণা ফ্রানকে সহ্য করতে হয়েছে, তবে সে কখনোই তাকে ওখানে পাঠাতো না। এখানে লুইস স্বীকার করে যে সে একজন ব্যর্থ বাবা, কিন্তু ফ্রানকে সে তার জীবনের চেয়েও ভালোবাসে। দেখা যায় বাবার এমন হাহাকার আর অকৃত্রিম ভালোবাসা দেখে ফ্রানের পাথরের মতো শক্ত মনটাও গলে যায়। সেও তখন কান্নায় ভেঙে পড়ে এবং বাবা ছেলের মাঝখানে সেই বিশাল অভিমানের দেয়ালটি মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। এর কিছুদিন পরে লুইস আবার তার স্ত্রীর কাছে যায় সেই আইনি কাগজপত্রে সই নিতে, যা তাকে ফ্রানের পূর্ণ গার্ডিয়ান হওয়ার অধিকার দেবে। আর তার সাথে সাথে ফ্রানও তখন তার সাথে যায়, কিন্তু সে তখন গাড়িতেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, কারণ যে মা তাকে ছেলেবেলায় ফেলে গেছে তার মুখ সে আর কোনোদিন দেখতে চায় না। এভাবে কাগজ হাতে পাওয়ার পর লুইস এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ে যে সে আর গাড়ি চালাতে পারছিল না। সে রাস্তার পাশে গাড়ি থামিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। আর বাবার এমন অসহায় অবস্থা দেখে ফ্রানও তখন আর স্থির থাকতে পারে না। সে গাড়ি থেকে নেমে লুইসকে শক্ত করে জড়িয়ে ধরে, আর এমন একটি আলিঙ্গনই যেন তাদের সকল অতীতের ক্ষত মুছে দিয়ে যায়। এরপর মুভির শেষ দৃশ্যে দেখা যায় বাবার ছেলে সমুদ্রের পাড়ে শান্তিতে ছুটি কাটাচ্ছিল, আর তাদের মধ্যে এখনো হয়তো অনেক কথা না বলা রয়ে গেছে, কিন্তু তারা এখন একে অপরকে ক্ষমা করতে শিখেছিল। আর CIMCA তে কালো অধ্যায় পেছনে ফেলে তারা এক নতুন জীবনের পথে পা বাড়িয়েছিল, যেখানে শাসন নয় ভালোবাসাই হবে একমাত্র শক্তি। তো বন্ধুরা, বাবা ছেলের এমন গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আমাদের মধ্যে অনেক বাবা মাই সন্তানকে একটা সুস্থ লাইফ দিতে পারে না, যার ফলে আসল প্রভাব পড়ে সন্তানের উপর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান, আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। আল্লাহ হাফেজ।